একটা ভয়াবহ রাত, যেটা আমার জীবনে অত্যন্ত একটা দুর্বিষহ রাত। যখনই মনে পড়ে 15ই আগস্টের কথা, তখনই আমি নিজেকে খুব অসহায় ভাবি। 1975 সালে 15ই আগস্ট, সেই কালো রাতে, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি ছিল আমার বঙ্গবন্ধুর বাসভবনে। আমি রাত 8টার আগেই ওই বাড়িতে পৌঁছে যাই। বঙ্গবন্ধু 8টার সময় ফিরে আসেন বাসায়। তা ওনার একটা অভ্যাস ছিল যে বাসভবনে উনি ঢুকেই হাতের বাইরের কক্ষে পর্দাটা সরিয়ে ভিতরে এসে আমাদের হয় একটা থাপ্পড় মারতেন, না একটু চুল ধরে টানতেন, না একটু মুখের মুখ টিপে দিতেন, দিয়ে একটা মুচকে হাসতেন। এসে উনি উপরে উঠে চলে যেতেন। সেদিনও তার ব্যতিক্রম উনি ঘটাননি। উনি চলে যাওয়ার পরে আমাদের কাজে আমরা মনোনিবেশ করি। রাত 12টা পর্যন্ত ওনারা জেগে থাকতেন। রাত 12টার পরে কেউ জেগে থাকতো না। তখন কিন্তু আমাদের কোনো কাজ থাকতো না। তো তখন বয়সে ছিলাম অত্যন্ত তরুণ, রীতিমতো একটা আড্ডার বয়স, এবং সেই নেশাটা না কাটিয়ে এসে ওই বাড়িতে চাকরিতে ঢুকেছিলাম। তা উসখুস করতাম কখন ওনারা ঘুমিয়ে পড়বেন। তা রাত 12টায় উনি ঘুমিয়ে পড়ছেন। শুধু উনি নাই, ওই বাড়ির প্রতিটি পরিবারই ঘুমিয়ে পড়তেন। ও বাড়ি একটা এমার্জেন্সি গাড়ি থাকতো। ওই গাড়িটা আমি নিজেই ড্রাইভ করে বনানীর এক বাসায়, যে এক বন্ধুর সাথে কিছুক্ষণের জন্য আড্ডা দিয়ে আসি, ওখান থেকে সম্ভবত ঘন্টাখানেক ওখানে কাটিয়ে এসেছিলাম। তারপর আসি কলাবাগান। কলাবাগানে আরেক বন্ধুর বাসায় যে আরো কিছুক্ষণ আড্ডা দিলাম। রাত 2টোর দিকে, সম্ভবত রাত 2টোর দিকে ওই বাসায় ফিরে আসি। এসে গেটে যে পুলিশ সেন্ট্রি, আর্মি সেন্ট্রি, তাদের সাথে বসে বেশ কিছুক্ষণ গল্প করি। করে আমি সম্ভবত 3টা তখন বাজে, আমার যে নির্ধারিত বিছানায়, সেই নির্ধারিত বিছানায় শুয়ে পড়ি। মানে লুঙ্গি পরে, স্যান্ডো গেঞ্জি গায়ে ঘুমিয়ে আছি। হঠাৎ, তবে টেলিফোনের কাছে একজন টেলিফোন মিস্ত্রি থাকতো, ওকে ওখানে বসায় রাখতো বা ওই টেবিলের পরে ও শুয়ে থাকতো। তো হঠাৎ ও আমাকে এসে ধাক্কা দিয়ে বলে, স্যার আপনাকে ডাকছে। তখন আনুমানিক মানে 4টা থেকে 4:30 বাজে। চারিদিকে বৈদ্যুতিক আলো জ্বলছিল। ঠিক বুঝতে পারছিলাম না যে টাইমটা এখন কত। তা আমি হঠাৎ ঘুম থেকে উঠছি, উঠে ঠিক বুঝতে পারছিলাম না যে কে ডাকছে আমাকে, কোথায় ডাকছে। তা আমি যখন দাঁড়িয়ে ভাবছিলাম, তো ও এসে আবার আমাকে বললো, স্যার জলদি আসেন, বঙ্গবন্ধু আপনাকে টেলিফোনে ডাকছেন। তা আমি তাড়াহুড়ো করে এসে টেলিফোন ধরলাম। তখনও কিন্তু আমার লুঙ্গি পরা, স্যান্ডো গেঞ্জি গায়ে। বঙ্গবন্ধু আমাকে বললেন, সেনাবাদ সাহেব বাসায় আক্রমণ করছে দুষ্কৃতিকারীরা, তুই জলদি টেলিফোন লাগা, পুলিশকে টেলিফোন লাগা। আমি তখন থেকে চেষ্টা করছি পুলিশকে, পুলিশ এক্সচেঞ্জ, পুলিশ কন্ট্রোল রুম, পুলিশের যতগুলো নাম্বার আমার কাছে ছিল সবগুলো লাগানোর চেষ্টা করছি, কিন্তু কেউ রিসিভ করছিল না। তখন তো মানে ঠিক পড়ন্ত রাত, পড়ন্ত রাত এই জন্য বলছি, মানে সকাল হবার পথে।
এই সময় আমাদের সবাই ঘুমটা খুব ডিপ হয়ে আসে। কেউ টেলিফোন ধরছে না। বঙ্গবন্ধু উপর থেকে নেমে আসলেন নিচে আমাদের রুমে এসে। উনি যদিও দেখলেন যে আমি টেলিফোন করার চেষ্টা করছি, তবুও উনি একটু রাগান্বিত হয়ে বললো, কিরে তোর টেলিফোন লাগাতে বললাম, লাগালি না? স্যার আমি তো চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না। তো আমি তখন পুলিশ কাউকে না পেয়ে গণভবন এক্সচেঞ্জের অপারেটরকে লাগিয়ে লাগালাম। তখন ওর ঠিক টেলিফোনটা রিসিভ করছে, তো ঘুমন্ত অবস্থায় ছিল। ওই ঘুমকণ্ঠে সে হ্যালো হ্যালো বলছে, আমিও হ্যালো হ্যালো বলছি, কিন্তু কেউ কারোর সাথে কথা হচ্ছে না। বঙ্গবন্ধু বললো, দে আমার কাছে দে, রেগে মেগে বললেন। তা আমি রিসিভারটা তাড়াতাড়ি ওনার হাতে দিলাম। উনি টেলিফোনটা কানে লাগিয়ে বললো, হ্যালো, আমি প্রেসিডেন্ট শেখ মুজিব বলছি। কিন্তু আমাদের এই কক্ষটি ছিল সবার সামনে। হঠাৎ বৃষ্টির মতো গুলি আসা শুরু হলো ওই রুম লক্ষ্য করে। উনি রিসিভারটা টেবিলে পরে রেখে শুয়ে পড়লেন, আর আমি ওয়াল ঘেঁষে টেলিফোনটা আবার নিয়ে চেষ্টা করছিলাম যদি পাওয়া যায়। কিন্তু হঠাৎ একটা কাজ শেষে বিধে আমার কানে বিধে বেশ খানিকটা কেটে যায়, কেটে রক্ত ঝরছিল। তো বঙ্গবন্ধুর ধারণা হলো বোধহয় সম্ভবত আমার হাতে গুলি লেগে গেছে। তো উনি আমাকে শুয়ে পড়তে বললেন। তা যেখানে দেশের রাষ্ট্রপতি শুয়ে তার পাশে আমি শুভ, এত অধ্যত্ত তো আমার ছিল না। তবু উনি জোর করে ধরে পিতৃ স্নেহে আমাকে শুইয়ে দিলেন। শুয়ে ক্ষত স্থানে হাত বুলিয়ে উনি বললো, তোর খুব লেগেছে না? না স্যার, এটা কিছু না। তা উনি কিছুক্ষণ পর গুলি থেমে গেল। উনি উঠলেন, উঠে উপর থেকে কাজের ছেলে একটা পাঞ্জাবি একটা চশমা আনলেন। উনি পাঞ্জাবিটা চশমাটা আমার রুমে দাঁড়িয়েই পড়লেন। পড়ে উনি গাড়ি বারান্দায় এসে বললেন, পুলিশ সেন্টারে, আর্মি সেন্টারে এত গুলি চলছে, তোমরা কি করো? বলে উনি উপরে উঠে গেলেন। এরপর পরে কামাল ভাই নেমে এলেন। কামাল ভাইও একই কথা, পুলিশ সেন্টারে এত গুলি চলছে, আপনারা নীরব ভূমিকা পালন করছেন। বলার সাথে সাথে আমি আর ডিএসপি সাহেব ওনার পিছু এসে দাঁড়িয়েছি। ঠিক সেই মুহূর্তে 5-6 জন আর্মি ওনার সামনে এসে বলে, হ্যাঁ স্যার। তা ওনারও ধারণা যে কিছু বোধহয় দুষ্কৃতিকারী এরা। আমার ধারণা হলো, আমি বিভিন্ন জায়গায় টেলিফোন করেছি বা গণভবন এক্সচেঞ্জে টেলিফোন করেছিলাম, এরা বোধহয় আমাদেরকে দুষ্কৃতিকারী ভেবে এই ধরনের আচরণ করছে। অবশ্য আমার একটা ধারণা ছিল না এদের ভিতর কেউ কেউ কালো ড্রেস পরা, কেউ কেউ খাকি ড্রেস পরা। ধারণা ছিল না যে কালো ড্রেসটা আর্টিলারি ড্রেস। ডিএসপি সাহেব বয়োবৃদ্ধ মানুষ, উনি বিষয়টা বুঝে ফেলেছেন। বুঝে ফেলে আমার পিছনে লুঙ্গি ধরে টানতে টানতে ভিতরে নিয়ে যায়। কামাল ভাইয়ের পায়ে গুলি লক্ষ্য করে গুলি করছে। তখন এক জাম দিয়ে উনি রুমের ভিতরে চলে এসছেন, এসে আমার পায়ের পরে পড়ছেন। উনি বললেন যে, ভাই আপনি বলেন না যে আমি শেখ মুজিবের ছেলে শেখ কামাল। তা আমার ওই যে পূর্ব ধারণা যে আমাদেরকে দুষ্কৃতিকারী ভেবে হয়তো এই ধরনের আচরণ করছে। আমি বললাম, হ্যাঁ ভাই, উনি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছেলে শেখ কামাল। এই শুয়ারে বাচ্চা, তুইও সোজা হয় বলে ব্যাস ফায়ার। তা আমার ভাগ্যটা ভালো ছিল একদিকে, যে আমার বডির 50% আমি ওই আমার যে টেবিলে বসতাম, ওটা ফুল সেক্রেটারি টেবিল। টেবিলের নিচে আমার হাফ পোর্শন বডি আর হাফ পোর্শন আছে বাইরে, যেটার পরে কামাল ভাই বসে আছেন।
তা কামাল ভাইকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার করলো ওরা। কামাল ভাই তো মুখ থুবড়ে পড়ে গেলেন আমার পায়ের পরে। কামাল ভাইয়ের বুক ফুঁড়ে আমারও একটা গুলি লাগে এসে। কামাল ভাই তো স্তব্ধ হয়ে গেলেন ওখানে। পাশের রুম থেকে ডিএসপি যখন গুলি থামলো, পাশের রুম থেকে ডিএসপি সাহেব এসে আমার নাকেটাকে হাত দিয়ে দেখে যে না আমি বেঁচে আছি। কামাল ভাইয়ের বডিটা আমার উপর থেকে নামিয়ে আমাকে টানতে টানতে, পা ধরে টানতে টানতে পাশের রুমে নিয়ে গেলেন। যে বহু কষ্টে আমাকে দাঁড় করালেন। তা আমার যে কাছে কেটে গেছিল যে রক্ত, প্লাস কামাল ভাইয়ের বুক ফুঁড়ে যে গুলি আমার পায়ে লাগলো, এর রক্ত আর কামাল ভাইয়ের তাজা রক্ত, মনে হলো আমি রক্ত স্নান করেছি। ওখানে এক দুজন এসবির এএসআই দাঁড়িয়েছিল, তাকে নিয়ে আমাকে নিয়ে ডিএসপি সাহেব পাশের যে দরজাটা আছে ওই দরজাটা দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করলেন। আমরা যখনই গেটে আসলাম তখন দুই ঘাতক আমাদের চুল ধরে টেনে তুলে বললো হ্যান্ডস আপ। তা ডিএসপি সাহেব অত্যন্ত বয়োবৃদ্ধ, বোধহয় 8-10 দিন ওনার চাকরি ছিল যে উনি রিটায়ারমেন্টে চলে যাবেন। উনি খুব মিনতির সাথে বললেন, স্যার আমরা, সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আমরা তাই এখানে চাকরি করতে এসেছি, আমরা তো রাজনীতি করি না। তো ওরা সদয় হয়ে বললো যে ঠিক আছে তোমরা ওখানে দাঁড়াও। মানে গেটের সামনে দেখি যে পুলিশ সিপাই আরো ওই বাড়ির অন্যান্য কাজের ছেলেদেরকে দাঁড় করিয়ে রাখছে। ওখানে যে আমাদেরকে দাঁড় করালো ডিএসপি সাহেব, তারপর আমি, আমার পরে এসবি যে লোক ছিল সে লোক। হঠাৎ একজন এসে রাইফেল কক করে এসবি এসআইকে মেরে দিল। সে আমাদের সামনে ঝটপট করে মারা গেল। এরপরে গুলি করতে গেল আমাকে। তা আল্লাহর রহমত, দেশবাসীর দোয়া, যে ওই সময় একজন এসে রাইফেলটা উঁচু করে ধরলো, ধরে তাকে খুব ধমক দিল যে কে মারতে বলেছে তোমাকে। আর সে অলরেডি তখন ফায়ার করা হয়ে গেছে। সেই গুলিটা লাগছে পাশের বাড়ি, যেটা ডালিমের শ্বশুর বাড়ি। ওই শ্বশুর বাড়ির কার্নিশে যে সেই গুলিটা লাগলো। আল্লাহ আমার পরে রহমত করলেন। এরপরে একজন নেমে এসে বলল এর ভিতরে তো প্রচন্ড ফায়ার হচ্ছে, উপরে নিচে মিলে ফায়ার হচ্ছে। উপরে মহিলাদের আত্মচিৎকার, মানে মৃত্যু যন্ত্রণা। একজন এসে জিজ্ঞেস করলো যে বঙ্গবন্ধুর গুপ্ত রুম কোথায়, পিএ কে। তার ডিএসপি সাহেব অযাচিতভাবেই বলে ফেলালেন যে স্যার পিএ তো রাতে থাকে না, দিনে কাজ করে চলে যায়। কেন যে উনি এই মিথ্যার আশ্রয় নিলেন আমি ঠিক তখন বুঝিনি। এখন বুঝি যে আমাকে সেভ করার জন্যই উনি এই কথাগুলো বলেছিলেন। হঠাৎ ওপর থেকে চিৎকার শুরু করলো পাইছি পাইছি বলে। বঙ্গবন্ধুর একটা কণ্ঠ শুনতে পাই, তোরা আমাকে কোথায় নিয়ে যেতে চাস। এরপরে ব্রাশ ফায়ার, বঙ্গবন্ধুর কণ্ঠ আর শুনতে পাইনি। এরপরে তো মহিলাদের প্রচন্ড আত্মচিৎকার এবং মৃত্যুর যন্ত্রণা, একটা বিভীষিকাময় পরিবেশ। এরপরে নাসের কাকাকে নিচে নামিয়ে নিয়ে এসে দেখি যে আঙুলগুলো সব উড়ে গেছে ফায়ারে। বেগম মুজিবুর শাড়ি ছিঁড়ে আঙুল জড়িয়ে দিয়েছে। তো উনি এসে বললেন স্যার আমি তো রাজনীতি করি না, খুলনায় কোনো রকম ব্যবসা বাণিজ্য করে খাই, আমি ব্যবসার কাজে ঢাকায় এসেছিলাম, তাই ভাইয়ের এখানে উঠছি। একজন ঘাতক বলল শেখ মুজিব বেটার দেন শেখ নাসির। তার এক ঘাতক বলল যে না আপনি ভালো মানুষ, আপনাকে আমরা কিছু বলবো না, আপনি ওই রুমে যে বসেন। দ্যাট মিনস আমাদের যে অফিস রুম,
অফিস রুমকে ইন্ডিকেট করে বললো ওই রুমে যে বসেন। তো ওই রুমে অ্যাটাচড একটা বাথরুম আছে, ওই বাথরুমের ভিতর নিয়ে যেয়ে ওনাকে ব্রাশ ফায়ার করছে। ব্রাশ ফায়ার করে দিয়ে ঘাতক বাইরে চলে এসছে। তখনও উনি মারা যান নাই, হঠাৎ পানি পানি করে চিৎকার উঠছে। তা আমার একটা ধারণা হলো, ঘাতকরা যত নির্মম হোক না কেন, অন্তত এই মৃত্যুর মুহূর্তে একটুখানি পানি ওনার গালে দেবেন। একজন ঘাতক বলল যে যা পানি দিয়ে। আমি আশ্বস্ত হলাম যে না, সত্যি বোধহয় পানি দিতে যাচ্ছে। আমি কিন্তু আমার সেই বিশ্বাস ভঙ্গ করে একজন ঘাতক যে আবারও ব্রাশ ফায়ার করে দিয়ে এলো, রাসেল কাকা তো স্তব্ধ হয়ে গেলেন। এরপরে রাসেলকে নামিয়ে নিয়ে আসলো নিচে, যদিও রাসেল গান পয়েন্টেড ছিল। তো ও যখন দেখলো যে আমি লাইনে দাঁড়িয়ে আছি, তো ওকে দেখতাম যে ঠিক নিজের ছোট ভাইয়ের মতো, যেহেতু আমার কোনো ছোট ভাই বোন ছিল না, ওকে পেয়ে আমি খুব খুশি হয়েছিলাম। ও গান পয়েন্ট থাকা অবস্থায় ও সেটাকে ভুলে ভ্রুক্ষেপ না করে দৌড়ায় আমাকে এসে জড়ায় ধরে, এসে বলে ভাইয়া আমাকে মারবে না তো। ওই ছোট্ট শিশু মাসুম রাসেলের সেই মিনতি ভরা কণ্ঠ শুনে আমার চোখে পানি আসে। আমি বললাম না ভাইয়া, তোমাকে মারবে না। একজন ঘাতক বললে এসে আমাকে প্রায় বলে বার্থডে খুব মারলো। আমার মার দেখে ও আমাকে যে জড়িয়ে ধরেছিল, ছেড়ে দিয়ে আমার চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও আরেকজন ঘাতক এসে বলে যাও তুমি ওখানে যেয়ে দাঁড়াও। গেটের যে পুলিশ বক্স, ওই পুলিশ বক্সে যে দাঁড় করালো। ওখান থেকে ও চিৎকার করছিল যে আমি মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। উপর থেকে এক ঘাতক এসে বলল যে ওকে মায়ের কাছে দিয়ে আসো। আমার ধারণা এখনো হয় যে বেগম মুজিবকে হত্যা করে ওই ঘাতক সে রাসেলকে বলল যে মায়ের কাছে দিয়ে আসার জন্য। রাসেলকে নিয়ে গেল আমার সামনে দিয়ে। সে শিশু রাসেল, যে রাসেল একটুখানি দুষ্টামি না করে কোথাও যেতে পারত না, সে আমার সামনে দিয়ে চলে গেল, একটি কথাও বলে গেল না। ভিতরে নিয়ে যাওয়ার পরে ব্রাশ ফায়ার। শিশু রাসেলেরই হত্যাকাণ্ড ছিল ওই বাড়ির শেষ হত্যাকাণ্ড।